বিয়ে শেষ, ক্লাবের ধকল সামলে ফিরতে ফিরতে বেশ রাত গড়িয়ে গেল। ফুলে ফুলে সাজানো প্রাইভেট কারটা দোরগোড়ায় ভিড়ল তখনই। গৃহিণীরা আগের গাড়িতে আসায় পৌঁছেছে প্রথমে। সেই সাথে দূরের আত্মীয়রা আজ রয়ে গেছেন এখানে, সকলে মিলে অধীর আগ্রহে অপেক্ষায় বর বউয়ের জন্য। গাড়ির হর্ন পেতেই পরিবেশ যেন আরও উদ্বেল হয়ে উঠল। তনিমা তো আজ বড় মা কম, শাশুড়ি বেশি। ছেলের বউকে সাদর আপ্যায়নের জন্য উতলাও খুব। স্বার্থটার বিয়ে তো ওভাবে হলো না, এখন ছোট ছেলেটাই যেন আনন্দের উৎস। ইউষাকে একেবারে হাত ধরে বাড়িতে ঢোকাবেন তিনি। গাড়ি থেকে অয়ন নামলো আগে। মাথায় পাগড়ি ছিল না, তবে একটা গোলাপ দিয়ে বানানো মালা ঝুলছে গলায়। ঘুরে এসে ইউষার পাশের দরজা খুলতে গেলেই বাদ সাধল ওর কাজিনরা। বলল, হাঁটিয়ে নেওয়া যাবে না দুলাভাই, এভাবে বোনকে হেঁটে যেতে দেব না। অয়ন বলল, তাহলে সেটা আপনার ব্যাপার, আমরা কি জানি। এদিকে গাড়ির ভেতর অস্বস্তিতে পিষ্ট হচ্ছে ইউষা। অদ্ভুত রে কাণ্ড, যে বাড়িতে ও জন্মালো বড় হলো, আজ সেই বাড়িতে এসেই ওর কেমন কেমন লাগছে। আগে বাবার বাড়ি ছিল, এবার পাশে শ্বশুরবাড়ির শব্দ যোগ হয়েছে। ইউষা এখানে সংসার পাতবে, এখন চাচা চাচি ওর শ্বশুর শাশুড়ি। উফ, কাজিন বিয়ে করলেও বিপদ। ওদিকে কানে আসছে মামাতো ভাই বোনদের মশকরা। ইউষা আরও চুপসে যাচ্ছে তাতে। এখন অয়ন ভাই আবার কি করবেন? ও চাইছে না অয়ন ভাই বিপাকে পড়ে এমন কিছু করুক যাতে ওনারও অস্বস্তি হবে, খারাপ লাগবে। কিন্তু কিছু বলারও উপায় নেই। এখানে অয়নের নানা বাড়ির লোকজন আছেন, দিদুনের বাবার বাড়ির আত্মীয়রাও আছেন। এদের কাছে তো ইউষা নতুন বউই। নতুন বউদের এত কথা বলা মানায়? মেয়েটা ছটফট করে তুষিকে খুঁজল। তুষি এই গাড়িতে আসেনি, দেখতেও পাচ্ছে না। কোথায় গেল মেয়েটা? গাড়ির দরজাটা অয়ন টেনে খুলল তখনই। নড়ে উঠল ইউষা। পাশ ফিরতে অয়ন বলল, নাম। ইউষা স্বস্তি পেল। যাক, অয়ন ভাই ঝোঁকের বসে কোনো কাজ করছে না। আস্তে ধীরে মাটিতে পা দুটো ছোঁয়ালো, তবে সোজা হয়ে দাঁড়ানোর আগেই চট করে ওকে দুহাতে তুলে ফেলল অয়ন। ইউষা চমকালো খুব, থমকালো ওর উসখুসে মনি। এক বাড়ি ভর্তি মানুষ, মা চাচি, সবার মধ্যে এই আচমকা কাণ্ডের লজ্জার চেয়েও মেয়েটা অবাক হলো বেশি। প্রথম দফায় ধরফরিয়ে অয়নের গলা পেঁচিয়ে ধরলেও হাত দুটো আস্তে ধীরে শিথিল হয়ে গেল। অথচ বুক চিতিয়ে হাঁটা ধরল অয়ন। ততক্ষণে পেছনে ছোটদের হইচই পড়েছে, শীষ বাজাচ্ছে কেউ কেউ। সব ফেলে অয়ন এগিয়ে চলল সৈয়দ নিবাসের দিকে। তনিমা রেহনুমা মুখ দেখাদেখি করে হাসলেন। রেহনুমা বললেন, মনে হচ্ছিল জোড়াজোড়ির সংসার হবে, কিন্তু এখন মনে হচ্ছে সময় অনেক কিছু বদলে দেয় আপা। তা যা বলেছিস, ওরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। উঠোন পেরিয়ে সৈয়দ নিবাসের চৌকাঠ ছোঁয়ার পুরো পথ ইউষা চেয়ে রইল অয়নের মুখের দিকে। নিষ্পলক চেয়ে দেখল এই চিবুক। অয়ন থামল হঠাৎই, ভেতরে না ঢুকে ঠিক দোরের গোড়ায় এসে দাঁড়ালো। তারপর তাকালো ওর দিকে। একযোগে চেয়ে থাকা মেয়েটাকে কেমন করে বলল, আজ একসাথে শুধু বাড়িতে ঢুকবো না, বরং আমরণ একটা সফর পাড়ি দেব। তুই শুধু এই সফরের মাঝপথে আমার হাত ছেড়ে দিস না। ইউষার বুক ভিজে গেল পশলা মাখা প্রেমের বৃষ্টিতে। আকুল হয়ে বলল, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। নিঃশ্বাস ফেলতে ফেলতে হাসল অয়ন। নিশ্চিন্ত হলো হয়তো, তবে খুশির হাসি না শোকের তা স্পষ্টভাবে আলাদা করা গেল না। মুহূর্তেই ডান পা বাড়িয়ে বাড়িতে ঢুকে গেল সে। যেই বাড়িতে মেয়ে ইউষা আজ পেল এক নতুন পরিচিতি, সৈয়দ অয়ন আবসারের স্ত্রী আর এই বাড়ির সেজ বউ। রাত প্রায় 1টা বাজে। শুনশান গোটা বাড়ি। অতিথি যারা ছিলেন ক্লান্ত থাকায় এক এক ঘরে বিশ্রাম নিচ্ছেন তারা। কোথাও কোনো শব্দ নেই, গান বাজনা নেই। চারদিক ভুতুড়ে অন্ধকারের মতো নিস্তব্ধ যেন। মাথার ওপর খোলা কালো আকাশটা নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। ছাদের হাওয়ায় হাওয়ায় সিগারেটের গন্ধ ছুটে বেড়াচ্ছে। ছেলেটা বিচলিত হয়ে পায়চারি করতে করতে সিগারেট টানল কয়েকবার। স্মোকিংয়ের অভ্যাস নেই, না আছে স্বভাবে। স্বার্থর থেকে পেল তো পেল, এই বাজে অভ্যাসটাই পেয়েছে ও। মাথায় খুব চিন্তা থাকলে সিগারেটে আরাম পায় স্বার্থ। অয়নেরও আজ তাই ইচ্ছে করছিল। ব্যাপারটা সত্যিই এরকম? এই তামাকে চুইয়ে পড়া ধোঁয়া প্রতি টানে ওর সমস্ত দুশ্চিন্তার দুর্ভাবনা যেন টেনে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে অয়ন যে জায়গায় হাঁটাহাঁটি করছে ঠিক সেই বরাবর নিচেই ওর ঘর, যেখানে আজ ইউষা আছে ওর স্ত্রী রূপে। আজকে ওদের প্রথম রাত, এক কথায় বাসর রাত। অয়ন বুঝতে পারছে না এই শব্দটাকে ও স্বাভাবিক করবে কিভাবে। ঘরে গিয়ে কি দেখবে ও? ইউষা এক হাত ঘোমটা দিয়ে খাটে বসে আছে, নিশ্চয়ই অপেক্ষা করছে অয়ন সযত্নে এই ঘোমটা তুলবে। কিন্তু পারবে অয়ন? রুমে ঢোকার আগে বাইরে থেকে ও অনেকের কথাবার্তা শুনেছে। ভেতরে তখন নারী মহলের আড্ডা ছিল, বাসরালাপ নিয়ে এমন এমন কথা বলছিল ইউষাকে লজ্জায় ওরই থতমত খেয়ে যাওয়ার দশা। তারপর থেকে ঘাপটি মেরে অয়ন ছাদেই বসে আছে। ও হাতঘড়ি দেখল, 40 মিনিটেরও বেশি সময় শেষ। এবার ফেরা উচিত। অয়ন সিগারেট ফেলল, মাথার চুল বা হাতে ঠেলতে ঠেলতে ভাবল কত কি জীবনের সমীকরণ মেলালো। হঠাৎ টের পেল ধূপধাপ পায়ে এদিকেই আসছে কেউ একজন। চটজলদি নিজেকে ঠিকঠাক করলো ও। ভাবলো বাড়িতে আত্মীয় স্বজন তো কম নেই, হবে কেউ একটা। পরপর শ্বাস টেনে নিচে নামবে বলে ঘুরলো অয়ন। তক্ষুনি ওপাশ থেকে উঠে এলো তুষি। অমনি মুখোমুখি বিঁধে গেল দুজনে। মেয়েটার দুহাতে একটা বড় শীতল পাটি। এমন অপ্রত্যাশিত সামনাসামনি হওয়ায় একদণ্ড থামল ওরা। চোখে চোখ পড়তেই মাথা নুইয়ে নিল অয়ন। কিন্তু তুষির মাঝে বিস্ময়। অয়ন এই সময় ছাদে কেন? ইউষা তবে ঘরে একা? তুষির বুক দুরু দুরু করে উঠল এক নতুন শঙ্কার ছোবলে। ওদের দুজনের মধ্যে কি তাহলে কিছু ঠিক নেই, নাকি অয়ন ভাই এখনো সহজ হতে পারছে না? অয়ন তখনই পাশ কাটিয়ে নেমে যেতে নেয়। পেছন থেকে তুষি উতলা হয়ে ডাকে, অয়ন ভাই। থামলো অয়ন, ফিরল না। ও ছটপটিয়ে বলল, ইউষাকে ভালো রাখবেন অয়ন ভাই। মেয়েটা আপনাকে খুব ভালোবাসে। অনেকে এত ভালোবাসা মাথা ঠুকে মরে গেলেও পায় না। শরীরটা ঘুরিয়ে চাইল অয়ন। তুষি ওর উত্তরের আশায় মরিয়া হয়ে চেয়ে। অথচ মেয়েটার মুখে সরাসরি নজর পড়তেই চেহারার রং পাল্টে গেল তার। বদলালো চোখের গড়ন, চাহনির ধরন। কেন যেন মনে হলো ওর জীবনের এই টানাপোড়েন, এই অস্বস্তিকর অবস্থা, এই দোলাচল সবকিছুর মূলে তুষি। এই মেয়েটার জন্যই সব হচ্ছে। মেয়েটা যদি শুরু থেকে ওর সাথে না মিশতো, যদি পড়ার ছুতোয় বইয়ের ছুতোয় বারবার কাছে না ঘিসত, যদি সেদিন অমন করে না হাসতো, অয়ন দুর্বল হতো না, কিংবা বিয়ে করব বলে আশা দেখিয়ে না রাখতো, এতটা বিধ্বস্ত হয়ে পড়তো না অয়ন। নিজেকে সামলানোর একটু শক্তি অন্তত বেঁচে থাকতো হৃদয়ে। অয়ন কি থেকে কি ভাবলো জানা নেই। চোখ মুখ শক্ত করে 2 সেকেন্ড দেখলই তুষিকে। পরপর দুম করে বলে বসল, তুষি, আমি খুব করে চাই তোমার আর ভাইয়ার একটা ছেলে সন্তান হোক। এই অয়নের মতো হোক সেও কোনো মেয়েকে প্রচণ্ড ভালোবাসুক, আর তারপর তাকে না পেয়ে পুড়ে মরুক বিরহে। এটা কি অভিশাপ ছিল? তুষির বুকটা ছ্যাঁত করে উঠল ভীষণ জোরে। ততক্ষণে নেমে গেছে অয়ন, কিন্তু তুষি এলোমেলো হয়ে পড়ল। অয়ন ভাই তো সেদিন বললেন ওর ওপর আর রাগ নেই, তাহলে আজ আবার এই কথা বললেন কেন? চিঠিতে তো সবটা বুঝিয়েছিল তুষি, তবে আবার ওসব কথা উঠল কেন আজ? মেয়েটার মুখের সব উচ্ছ্বাস শুকিয়ে কাঠ হয়ে গেল। স্বার্থ ওপরে আসছিল। অয়ন মুখোমুখি হলেও থামল না কেউ। তবে ওপরে উঠতে উঠতেও ভাইয়ের ওই তাড়াহুড়ো গতির দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল সে। পরপর চোখ তুলে দেখল মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা তুষিকে। একটু চিন্তা হলো স্বার্থর। এগিয়ে এলো জলদি, জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? তুষি চুপ করে চেয়ে আছে কোথাও, চোখের পাতা পড়ছে না। সার্থক গলা বাড়িয়ে ডাকলো, এই চোর। নড়েচড়ে চাইল মেয়েটা। কি? কই কিছু না। স্বার্থ আর জোর করলো না। ছাদের মেঝেতে পা ফেলতে ফেলতে বলল, আমি তোমার চোখ দেখে বুঝতে পারি তুমি মিথ্যে বলছো না সত্যি। তাহলে কি দরকার লুকানোর? তুষি ঠোঁট টেনে হেসে বলল, ছাড়ুন না ওসব। এটা কোন দিকে বিছিয়ে দেবো বলুন? আবার আপনি? বলেছি তুমি করে বলতে, অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমার এসব আপনি শুনতে ভালো লাগে না তুষি। আচ্ছা বেশ, এরপর থেকে তুমি করে বলবো। এরপর না, এখনই। তুষি চোখ বড় করে তাকায়। স্বার্থ তাড়া দিল, বলো কই? বলতে বলেছি। তুষি মাথা নুইয়ে বলল, কি বলবো? যা ইচ্ছে। তুষি কিছুক্ষণ ভেবে ভেবে বলল, তুমি কেমন আছো? হেসে ফেলল স্বার্থ। ছাদের সব থেকে পরিষ্কার দিকটা হাত দিয়ে দেখিয়ে বলল, ওখানে।
ঘাড় নাড়ল তুষি। সেই লোহার দোলনাটাকে পেছনে ফেলে শীতল পাটি বিছিয়ে দিল সামনে। স্বার্থর হাতে চায়ের ফ্লাক্স আর দুটো কাপ ছিল। ছিল একঝুড়ি স্ন্যাক্স। সেগুলো রেখে বসলো ও। তুষি বসতেই চোখের ইশারায় দোলনা দেখিয়ে বলল, এটার কথা মনে আছে? ওখানে বসে আমি তোমাকে প্রথম ছুঁয়েছিলাম, প্রথম শুনেছিলাম তোমার নিঃশ্বাসের শব্দ। সেই দৃশ্য মনে করতেই তুষির মেয়েলি রন্ধে আরেক চোট ঝাঁকুনি লাগলো আজও। লাজুক কণ্ঠে বলল, আর প্রথমবার কোনো পুরুষ মানুষ আমাকে ওইভাবে ধরেছিল। আমার সারা শরীর কাঁপছিল তখন, সাথে আমার বুকটাও সেদিন প্রথম কেঁপেছিল। তুষি অবাক চোখে বলল, সেদিনই? কিন্তু প্রশ্রয় দিতে চাইনি। তুমি আমার অনেক ছোট, উচ্চতায়, স্বাস্থ্যে, বয়সে, সব কিছুতে আমাদের কোনো মিল ছিল না। তুষির কথাটা পছন্দ হল না। উদ্বেগ নিয়ে ঘুরে বসলো ওর দিকে। তার চেয়েও বেশি উদ্বেগ নিয়ে বলল, তাতে কি হয়েছে? আল্লাহ আমাকে আপনার। স্বার্থ চোখ রাঙাতেই শুধরে নিল, তবে একই রকম বিজ্ঞ হাবভাব করে বলল, তোমার চেয়ে আল্লাহ আমাকে একটু খাটো বানিয়েছে তো কি? বউকে সবসময় স্বামীর কাঁধ অবধিই সুন্দর লাগে। আমি হাই হিল পরলে তো আপনার না, তোমার কাঁধও পার করে ফেলবো। আর লম্বা দিয়ে কি হবে? আপনি না, তুমি কি আমার কাঁধে উঠে আম পারবে? দ্বিতীয়ত, স্বাস্থ্য একটা ছোটোখাটো ব্যাপার, এটা তো একদিন বাড়বেই, তাই না? একটু ঠিকঠাক খেলেই আমি মোটা হয়ে যাব। বাকি হচ্ছে, তুমি বয়সের কথা বলছেন কেন? আমি আপনার চেয়ে ছোট হলেও বা কি এসে যাই? আমি কি তোমার কোলে উঠে বসে থাকি ফিডার খেতে চাই? শুনুন, ওসব দিয়ে কিছু এসে যায় না। আসল হচ্ছে মনের মিল আর ভালোবাসা। আমি অনেক ভালো বউ হচ্ছি না, রান্নাও শিখছি। এরপর থেকে তো তোমার সব কাজ আমিই করে দেব। আপনার যখন যা লাগবে সব। আমার মধ্যে কত বদল এসেছে জানেন? দরকার হলে আরও বদলে ফেলবো নিজেকে। আপনি না, তুমি আমায় নিয়ে কোনো অভিযোগ করতেই পারবে না। উফ, এই আপনি তুমি অসহ্য তো। স্বার্থ চুপ করে চেয়ে রইল। তুষির চোখ মুখ খুব সিরিয়াস, নাকটা লাল। বোঝাই যাচ্ছে একটু আগে স্বামীর মুখের ওসব কথায় তার মন ভেঙেছে। স্বার্থ তুরন্ত হাত বাড়িয়ে ওকে বুকে টেনে আনলো। তোমাকে আমার জন্য চেঞ্জ হতে হবে না তুষি, তুমি যেমন আমার তেমনই পছন্দ। তুষি হৃদয় জড়িয়ে গেলেও খরগোশের মতো মাথা তুলে বলল, তাহলে আপনি করে বলি। সঙ্গে সঙ্গে পুরো কণ্ঠে নিষেধ জারি হলো, না। অয়ন দরজায় দাঁড়িয়ে শ্বাস নিল, বারবার কয়েকবার মাথা চুলকে ভাবলো ঢুকবে কিনা। তারপর টোকা দিয়ে আস্তে করে বলল, ইউসা আসবো? এসো। দরজা খোলাই ছিল। পর্দা ঠেলে ঢুকলো অয়ন। চোখটা প্রথমেই পড়ল বিছানার ওপর। রজনীগন্ধার ঘন ফুলের টেনেল দিয়ে বাসরের খাট সাজানো, সাদা চাদরের ওপর আবার গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখা। অয়ন চোখ খিচে নেয়। কি করবে বুঝল না। ঘুরে দরজাটা লাগালো কোনো রকম। ছিটকিনি তুলতে তুলতে পাশ ফিরে চাইল এতক্ষণে। যাক, ইউসা বিয়ের কাপড় পাল্টে ফেলেছে। পরনে একটা লাল কালো মিশেলের কালকি সিল্ক শাড়ি, চুল হাতখোপা করা। ঝুঁকে কিছু করছিল, আর তাতেই অয়নের নজর বিঁধল ওর খোলা ফর্সা পিঠটায়। ঝট করে মাথা ঘুরিয়ে আনলো সে। গলা ঝেড়ে বলল, কি করছিস? ইউসা ব্যস্ত গলায় জানালো, ওই বিয়েতে বড় মা শাড়ি কিনলো যে, ওগুলোই এই ব্যাগটায় ছিল। একটা বের করলাম, এখন আর চেইন আটকাতে পারছি না। এত কাপড় যে কেন কিনেছে? অয়ন এগিয়ে এসে বলল, দেখি সর। ইউসা একপাশে সরে এলো। ও এক হাত দিয়ে লাগেজের ওপরটা চেপে আরেক হাতে চেইন টানলো চোখের পলকে। সোজা হতেই ইউসা বলল, বাবা, আমি এতক্ষণ ঠেসেও পারছিলাম না, আর তুমি ধরতেই হয়ে গেল। অয়ন তাকালো। এত কাছ থেকে সোজাসুজি। এইবার ইউসার মুখে সাজগোজ কিছু নেই, বরং ক্লান্ত ছোট্ট একটা চেহারা। অয়ন হুট করে খেয়াল করলো শাড়ি, চুড়ি আর কানে নাকে গলায় ছোটোখাটো গহনায় ইউসাকে বউ বউ লাগছে। অয়নের বউ ও। ভাবতেই ছেলেটা শিরদাঁড়া সোজা করে দাঁড়ালো, জিভে ঠোঁট চুবিয়ে তাকালো এদিক ওদিক। ইউসা জিজ্ঞেস করলো, ফ্রেশ হবে না? হচ্ছি। অয়ন তোয়ালেতে হাত দিল, দেখলো ভেজা। ইউসা নিজেই আগ বাড়িয়ে বলল, আমার টাওয়ালটা তো আনা হয়নি এ রুমে, তাই তোমারটা ইউজ করেছি। আচ্ছা, নো ইস্যু। ওয়াশরুমে যেতে যেতেও ইউসাকে দেখলো অয়ন। মেয়েটা তাহলে সহজ আছে। ক্লাবে যেভাবে কাজ ছিল, শাড়ি পাল্টানোতে ভালোই হলো বোধ হয়। কিন্তু কেন ভালো হলো? ওর কি তবে অয়নের থেকে কোনো প্রত্যাশা নেই? খাতা কলমে স্বামী স্ত্রী হলেও ওরা কি আদৌ তা হতে পারছে না? কত কি
ভাবতে ভাবতে ভিতরে ঢুকে গেল মানুষটা। ওই বন্ধ দরজায় চেয়ে ইউষা এতক্ষণে রুদ্ধ দম ফেলল। দুর্বলের মতো শরীর ছেড়ে বসলো সোফায়। বিড়বিড় করে বলল, আল্লাহ একটু শক্তি দিও, একটু ধৈর্য দিও আমায়। তুষি চায় চুমুক দিয়েই নাক কুঁচকে ফেলল। ইস, মজা হয়নি। বললাম রান্নাঘরে গিয়ে বানিয়ে নিয়ে আসি। প্যাকেট চা কি বিষাদ রে বাবা। চায়ে অ্যাটেনশন দিচ্ছ কেন? তাহলে কিসে দেবো? স্বামীর ওপর। তুষি বলল, এই বাজে চা খেলে বুঝতে। আমাদের বস্তির ড্রেনের পানিটাও ভালো এর চেয়ে। সেটাও খেয়ে দেখেছো? তুষি থতমত খেয়ে বলল, এমা না, আমি তো একটা উদাহরণ দিলাম। আচ্ছা আপনি, না তুমি খেয়ে বলো এই চা মজা কিনা। তুষি স্বার্থর কাপে চা ঢালতে গেল, পূর্বেই ওর কাপটা টেনে নিল সে। ফটাফট চুমুক দিতেই তুষি উদ্বিগ্ন হয়ে বলল, এমা এটাতে তো আমি খেলাম, তো এটো হয়ে গেল না আপনার? তোমার তো সব আলাদা। স্বার্থ অন্ধকারের দিকে চেয়ে ঠোঁটের কোণ তুলে হাসল, দুষ্টু হাসি। তুষির মোটা মাথা দিয়ে আজকেও সেটা ধরতে পারল না, তবে খেয়াল করলো ঠিক যেখানে ওর লিপ বাম লেগেছিল স্বার্থ সেখানেই চুমুক দিচ্ছে। কেন যেন ভীষণ লজ্জা পেল মেয়েটা। আজকের প্রচণ্ড বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছিল ওর বুকের ধার। আকাশে কোনো তারা নেই, না আছে চাঁদের ছায়া। তুষি তাও চেয়ে রইল সেদিকে। সার্থক খেয়াল করলো মেয়েটার উচ্ছ্বসিত দৃষ্টিরা আচমকা কেমন নিষ্পন্দ হয়ে গিয়েছে। মৃদু উদ্বিগ্ন হয়ে বলল, তুষি কি হয়েছে? তুষি ঢোক গিলে হাসলো, সাথে সাথেই বলল, জানেন আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম। স্কুলের স্যাররা আমার অনেক প্রশংসা করত। সব থেকে বেশি আদর করতেন ইংরেজি যিনি পড়াতেন, সেই মুনিয়া ম্যাডাম। মাঝে মধ্যে আমাকে ওনার বাসাতেও নিয়ে যেতেন। উনিই আমাকে শিখিয়েছিলেন শুদ্ধ ভাষায় কথা বলতে হয়। বলেছিলেন বাচনভঙ্গি মানুষের রুচি তুলে ধরে। আবার আমি যাতে বস্তিতে থেকে ভুলে না যাই তাই বলেছিলেন, তুমি তো সিনেমা দেখো, সেখানে সবাই কিভাবে কথা বলে শিখে রাখবে, এরপর একা একা চর্চা করবে। আমিও তাই করতাম। আমি যখন ক্লাস 3-তে, জানুয়ারি মাস, স্কুল থেকে নতুন বই দিল। আমি বই নিয়ে লাফাতে লাফাতে ঘরে এসে দেখি দাদি কাঁদছে, হাতে পায়ে মারের দাগ। শুনলাম চুরির দায়ে তাকে কাজ থেকে মেরে বের করে দিয়েছে, অথচ দাদি চুরি করেনি, সে কিছু জানতোই না। যেখানে খাবো কি তারই ঠিক নেই, সেখানে আমার পড়াশোনা। দাদি খুব কষ্ট নিয়ে জানালো আমাকে আর পড়াতে পারবে না, বইগুলো ফেরত দিয়ে আসতে। আমিও চুপ করে মাথা নেড়ে বললাম আচ্ছা। ছুটে একটা নিরিবিলি জায়গায় এসে কাঁদলাম খুব। বই খাতাগুলো মেলে মেলে দেখলাম, হাত বোলালাম। আমার চোখের জলে বই ভিজে গেছিল। আক্ষেপ আর অসহায়ত্বে বাচ্চা তুষি সেদিন হাউমাউ করে কেঁদেছে, কিন্তু মাথায় হাত বুলিয়ে মোছানোর একটা মানুষ ছিল না। স্বার্থর বুক মুচড়ে উঠল, পানসুটে হলো শক্ত চেহারা। প্রথমেই মাথায় এলো বাবার কথা। বাবার জন্যই মেয়েটা শৈশবে এত দুঃখ পেয়েছে, এত দুর্ভোগ সয়েছে। কিন্তু মুখে বলল, খুব কষ্ট হয়েছিল? তুষি টলমলে চোখে হাসলো, ফের বলল, হয়েছিল, তবে ওই কষ্ট কম। আমি এর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি আইরিনকে বিয়ে করবেন বলেছিলেন। ওটা তো মিথ্যা ছিল। হুম। তুষি মুখ ফিরিয়ে নিল। স্বার্থ আবার চিবুক ধরে ফেরালো নিজের দিকে, কপাল গুছিয়ে বলল, সেজন্য সরি বলিনি। তুমি জানো আমি সহজে কাউকে সরি বলি না। বয়সে বড় হলে এক কথা, কিন্তু নিজের চেয়ে এত ছোট কাউকে ওই দিন প্রথম সরি বলেছি আমি। তুষি মিটিমিটি হেসে বলল, সেদিন প্রথম না, আরও একদিন বলেছেন। কবে? যেদিন নেশা করে আমার ঘরে ঢুকেছিলেন। স্বার্থ তাজ্জব হয়ে চেয়ে রইল কসেকেন্ড। তুষি ভীষণ উপভোগ করলো ওই চাহনি। খুশিতে খলবলিয়ে বলল, মেঝেতে হাত পা ছড়িয়ে বলেছিলেন, সেনরিটা আই এম সরি। প্রথম তো ভেবেছিলাম কাকে যেন ডাকছেন, পরে যখন আমার কথা বললেন তখন বুঝেছি। শেষটুকুতে তুষির চেহারায় তুষ্টির আলো ফুটল। স্বার্থ নির্বোধ মনে বলল, মানে আমি যদি সেদিন সরি বলি তাহলে তুমি আমার ওপর রেগেছিলে কেন? কারণ আপনি আইরিনকে বিয়ে করতে যাচ্ছিলেন। তুমি আমাদের বিয়ের পরেও তো রেগেছিলে। তুষি ফটাফট বলল, হুঁশে থেকে কষ্ট দিয়ে নেশায় বলা সরি আমি নেব কেন? খুব চালাক না? বিটকেল বলো আমাকে, কিন্তু তোমার শিরায় শিরায় বিটকেলি বুদ্ধি। অতটাও না, বস্তিতে বড় হয়েছি, একটু শেয়ানা আমি, এই আর কি।
স্বার্থ থুতনিতে হাত ঘষতে ঘষতে ভাবছিল, চুমু অবধি মনে আছে ওর, তারপরেরটুকু তো মনে পড়ছে না। তক্ষুনি ওর চওড়া কাঁধে মাথা এলিয়ে দিল তুষি, মিহি গলায় বলল, জানেন, আমি যেদিন প্রথম বুঝলাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সেদিন আমি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি। আমার কি ভালো কি খারাপ সব নিয়ে ভেবেছি। আপনাকে একটু দেখার জন্য স্টোররুমের দরজার আড়ালে লুকিয়ে থেকেছি মুহূর্তের পর মুহূর্ত। তখন আমার খুব ইচ্ছে করতো আপনার সাথে কথা বলতে, যে কোনো ছুতোয় আপনার পাশে বসে থাকতে, আপনাকে একটু ছুতে। আজ আল্লাহ আমাকে চাওয়ার থেকেও বেশি দিয়েছেন। আমি কোনোদিন ভাবিনি আপনিও আমায় ভালোবাসবেন। আপনার সাথে রাতের আকাশ দেখার স্বপ্নটাও কেমন পূরণ হয়ে গেল, তাই না? আমি একবার বলাতেই আপনি রাজি হবেন জানলে আরও আগে বলতাম। স্বার্থ উত্তর দিল না। রাতের গায়েবী আলোতে শুধু এক ধ্যানে দেখল তুষির মোমের মতো মুখটা। জবাব না পেয়ে তুষি মাথা তুলে চাইল। স্বামীর অপলক দৃষ্টি দেখে ভ্রু উঁচিয়ে বলল, কি দেখছেন তোমাকে? তুষি মিয়ে গেল কিছুটা। রোজই তো দেখেন, আবার আপনি করে বলছো। ওর ঠোঁট উল্টে বলল, আমার মুখে তুমি আসছেই না। স্বার্থ এই প্রসঙ্গ থেকে রেহাই দিল বোধহয়। এক পল চুপ থেকে ডাকল, তুষি। আমি তোমার প্রেমে এত পাগল হলাম কবে? তুষির গাল দুটো ফেঁপে উঠল। লজ্জায় চোখ নামিয়ে বলল, আগে তো আমাকে পাগল বানিয়েছেন, তারপর না? স্বার্থ চট করে উঠে দাঁড়ালো, ভারী ব্যস্ত হয়ে বলল, তাহলে চলো। কোথায়? রুমে। কি? কেন? আমাদের তো আজকে সারা রাত এখানে থাকার কথা। কত কি নিয়ে এলাম সেজন্য। ছিল, এখন মন বদলে গেছে। আপাতত অন্য কিছু চাই। কি চান? ভেঙে বলবো? তুষি বিস্মিত হয়ে বলল, পাগল হলেন? এখানে কি সুন্দর বাতাস, আমি এখন ছাদ থেকে যাবই না। তাহলে যাও, ওই চিলেকোঠার আলোটা বন্ধ করে এসো। তুষির চোখ কপালে উঠে গেল। ইঙ্গিত বুঝতেই হার মানল বেচারি। হতাশ শ্বাস টেনে দাঁড়ালো নিজেও। পরাজয় স্বীকার করে বলল, না থাক, যাচ্ছি। অয়নের একটু সময় লাগলো ফ্রেশ হতে। বাইরে এসে দেখলো ইউসা বিছানা ঝাড়ছে। চাদরে থাকা ফুলের পাপড়ি সব এখন গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। ওকে দেখতেই বলল, নাও শুয়ে পড়ো। সেই কোন সকালে উঠলে, ঘুম পাইনি? অয়ন বিস্ময়াভিভূত হয়ে যায় ওর হাবভাব দেখে। কিছুতেই ভেবে পায় না ক্লাবে অমন জোরে জোরে কাঁদতে থাকা মেয়েটা এত সহজে স্বাভাবিক হলো কি করে। বারান্দার দিকে এগোতে নিলেই ইউসা বাদ সাধল। নিজেই ওর হাত থেকে শেরওয়ানিটা নিয়ে বলল, আমি নেড়ে দিচ্ছি। অয়ন এসে বিছানায় বসলো। পায়ের নিচে নরম ফুলের পাপড়ির ছোঁয়ায় টের পেল ওর খুব নার্ভাস লাগছে। কেন লাগছে? ইউসাকে ও ছোট থেকে চেনে, বলতে গেলে একই সাথে বড় হওয়া। তাহলে হঠাৎ করে মেয়েটাকে নিয়ে এমন যারপরনাই সংকোচ কিসের? ইউসা ঘরে এসে বলল, আচ্ছা, ঘরে কি এক্সট্রা কোনো টপার বা তোশক আছে? কি করবি? নিচে বিছানা করতাম। আমি কাউচে শুতে পারবো না, আর ফ্লোরে এত ঠান্ডা, শুধু চাদরেও হবে না। আবার বাইরে গিয়ে আনতে চাইলে সবাই অনেক প্রশ্ন করবে। মা তো বলে দিয়েছে, বিয়ের প্রথম রাত একবার বউ ঘরে ঢুকলে আর বের হতে নেই। অয়ন বুঝতে পারল মেয়েটা চাইছে কি। ফোঁস করে শ্বাস ফেলে সরাসরি বলল, ইউসা, এসব করার কোনো দরকার নেই। আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। আমাদের সেই সব করা উচিত যা আর 5টা স্বামী স্ত্রী করে। হ্যাঁ? অয়ন থতমত খেয়ে বলল, আই মিন আমরাও স্বাভাবিক হব। তুই বিছানায় শো, তোমার অস্বস্তি হবে না? তোর হবে? ইউসা গলায় চিবুক নুয়ে মাথা নাড়ল দুপাশে, বলল, আমার তো সমস্যা নেই। তাহলে আমারও নেই, আয়। অয়ন এই কোণে আধশোয়া ছিল। ইউসা ঘুরে গিয়ে খাটের ওই কোণে বসল। অয়ন বেড সুইচ টিপতেই পুরোপুরি অন্ধকারে ডুবে গেল ঘরটা। ইউসা জড়সড় হয়ে ওপাশ ফিরে শুলো। অয়ন শুলো ছাদের দিক চেয়ে। পুরো ঘর ছেয়ে যাওয়া পিনপতন নীরবতার মাঝে হঠাৎ ডাকলো মানুষটা, ইউসা। ইউসা জবাব দেয় আস্তে, জি। তোর টেডি আনিসনি? মা দিল না। তোমার বেডটা ছোট তো, কাল কাল নিয়ে আসবো। টেডি না ধরলে ঘুম হয়? পারবো, সমস্যা নেই। তুই চাইলে আমাকে জড়িয়ে ধরতে পারিস। এতক্ষণ ওই পাশে গুটিয়ে শুয়ে থাকা মেয়েটা চমকে ফিরল অমনি। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ?
অয়ন শুয়ে থেকেই পাশ ফিরে চাইল, শান্ত দৃষ্টি তার। আমি এখন তোর স্বামী, তোর আমাকে ধরার অধিকার আছে, কিন্তু এভাবে দূরে দূরে থাকলে মুভ অন করবো কি করে? ইউষা চোখ নামিয়ে বলল, আমি একা এগোলে কি হবে? তোমাকেও তো এগোতে হবে। মুস্কি হাসলো অয়ন, শুয়েই একটু এগোলো শরীরটা। ওপাশ থেকে ইউষাও এগোয়, তারপর আরেকটু এগোয় অয়ন। 2-3 বারের এই পদক্ষেপে মুহূর্তেই মাঝখানে থাকা বিশাল গ্যাপটা মিটে গেল ওদের। খুব কাছাকাছি হয়ে পড়ল দুজন। অয়ন বলল, মাথা তোল। বালিশ থেকে একটু করে মাথা তুলল মেয়েটা। নিজের একটা হাত লম্বা করে ছড়িয়ে দিল অয়ন। ইউষা দুরু দুরু বুক নিয়ে মাথা রাখলো তার বাহুতে, তারপর ওর একটা হাত নিয়ে নিজের গায়ে রাখলো অয়ন। চোখ বুজে বলল, এবার ঘুমা। ইউষার ঘুম আসবে, তাও এই অবস্থায়? ও তো অয়ন ভাইয়ের বুকে ঢুকে আছে। তার আনচানে চিত্তের মাঝে অয়ন ভারী স্বরে বলল, এত জোরে হার্টবিট করছে কেন? স্পষ্ট শোনা যাচ্ছে। ইউষা লজ্জা পেয়ে গেল, মুখ লুকিয়ে রাখলো চুপ করে। একটা সময় টের পেল অয়ন ঘুমিয়ে গেছে। তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ঘরে। ইউষা মুখ তুলে চাইল, ঘুমন্ত অয়ন ভাইকে দেখলো চেয়ে চেয়ে। দু চোখ ছাপানো তৃষ্ণা তো মিটিয়ে নেওয়া চাই, আর সেই তৃষ্ণায় এমন জোর যে অন্ধকার রাত ফুরিয়ে আলো ফুটল কখন মেয়েটা টেরই পেল না।